আজকে থেকে শুরু হচ্ছে সেই বহু প্রতীক্ষিত কাশ্মীর সিরিজ। কাশ্মীর নামটা শুনলেই প্রতিটা বাঙালির মন আনন্দে নেচে ওঠে। এখনও অনেকের কাছে কাশ্মীর যাওয়াটা একটা স্বপ্ন, এবং ঠিক এই স্বপ্নই আমরাও দেখেছিলাম বেশ কয়েক বছর আগে। কিন্তু পূর্ণ হলো 2025 সালের শুরুতে, তাও আবার টিউলিপের সময়। এই পর্বে আপনারা দেখবেন কলকাতা থেকে কাটরা যাওয়ার জার্নি এবং সাথে সপরিবারে বৈষ্ণোদেবী যাত্রা। তাহলে চলুন আজকের প্রথম পর্ব শুরু করি হাওড়া স্টেশন থেকে। আজকে 21 মার্চ। আমাদের জীবনে 3টে নতুন ঘটনা ঘটতে চলেছে। প্রথম কথা হচ্ছে জীবনে প্রথমবার কাশ্মীর যাচ্ছি, সেকেন্ড হচ্ছে পুরো পরিবারকে সাথে করে কাশ্মীর যাচ্ছি, আর থার্ড হচ্ছে এত বড় একটা গ্রুপের সাথে কাশ্মীর যাচ্ছি, সেটা ক্রমশ প্রকাশ্য। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমরা হাওড়া স্টেশনের 14 নম্বর প্ল্যাটফর্মে। এখান থেকেই আমাদের ট্রেন আছে হিমগিরি এক্সপ্রেস, যেটা আমাদেরকে পরশু বেলায় পৌঁছে দেবে জম্বু তাওয়াই স্টেশনে। 11:55 শিডিউল টাইম, এখনও ট্রেন প্ল্যাটফর্মে ঢোকেনি। আমাদের থার্ড এসিতে সিট আছে। এগারোটা 55 নির্ধারিত সময় ছিল, বাট এখন বাজে প্রায় 12:10। কিছুটা ট্রেন লেট করেছে, এখন জাস্ট হাওড়া থেকে বেরোচ্ছে। আমরা টোটাল আছি 7 জন। এই জাস্ট সবাইকে সেটেল করলাম, এমনভাবে সিটগুলো পড়েছে এদিকে ওদিকে, আর আমার একার সিট পড়েছে স্লিপার ক্লাসে। তো এখন প্রায় রাত্রি 1:30 বাজে, এরা মোটামুটি সেটেল হয়ে গেছে, আমি যাচ্ছি স্লিপার ক্লাসে। এই ট্রেনে যেহেতু প্যান্ট্রি আছে, এখান থেকে আমরা লাঞ্চটা নিয়েছিলাম। এটা হচ্ছে এগ রাইস, দেখুন দুটো ডিম দেওয়া আছে, তার সাথে জলের মতো ডাল, ব্যাস, কোনো সবজি নেই, কিচ্ছু নেই। এটার প্রাইস হচ্ছে 90 রুপিস। ছোট্ট করে একটু ট্রেনের আপডেট দিয়ে দিই। এখন বাজে বিকাল 4:04। আমরা এসে পৌঁছালাম বারাণসী জংশনে। এখানে ট্রেন আসার সময় ছিল দুপুর 2:37। প্রায় 1.5 ঘন্টা লেটে চলছে এই ট্রেনটা। এখন বাজে প্রায় 8:30। আমরা পৌঁছে গেলাম লখনৌ স্টেশনে। 7:20-তে নির্ধারিত সময় ছিল, কিছুটা লেট করেছে। আর আমরা ভীষণ এক্সাইটেড এই স্টেশনে পৌঁছানোর জন্য, কারণ অর্ডার দিয়েছি লখনৌ বিরিয়ানি আমাদের ডিনার হিসাবে, সিটেই পৌঁছে যাবে। এই হচ্ছে লখনৌ স্টেশন। এই চলে এসেছে আমাদের লখনৌ স্পেশাল চিকেন বিরিয়ানি। হ্যাঁ, এই হচ্ছে বিরিয়ানির কোয়ান্টিটি। এটার সাথে দিয়েছে রায়তা আর পেঁয়াজ লেবু। এটার দাম নিয়েছে আমাদের 180 করে। আমাদের ট্রেন প্রায় 3 ঘন্টা লেট। কিছুক্ষণের মধ্যেই আমরা পাঠানকোট ঢুকবো। তার আগে এরকম একটা দৃশ্য চোখে পড়লো। দেখুন, দূরে স্নোকেপ মাউন্টেন্স দেখতে পাওয়া যাচ্ছে। রোদ্দুর আছে যেহেতু খুব ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না, ভালো করে দেখলে বুঝতে পারবেন। এক্স্যাক্টলি 1টা বাজে আমরা পাঠানকোট ক্যান্টনমেন্টে ঢুকলাম। এখান থেকে কিন্তু আর কোনো মোবাইলের নেটওয়ার্ক আমাদের থাকবে না। যাওয়ার পথে মাঝে মধ্যেই কিন্তু এরকম স্নোকেপড মাউন্টেন্স আমরা দেখতে পাচ্ছি। ট্রেনে সবাই ভীষণ এক্সাইটেড হয়ে যাচ্ছে এগুলো দেখার পরে। দারুণ লাগছে, খুব কাছাকাছি চলে এসেছি। আর 2 ঘন্টার মধ্যেই পৌঁছে যাব আমরা। প্রায় 2019 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা চলে এসেছি কলকাতা থেকে ডাইরেক্ট কাশ্মীর। জীবনে প্রথমবার। ট্রেনটা নির্ধারিত সময় ছিল দুপুর 1:10। এখন প্রায় 3টে বাজে। ট্রেন অনেকটাই লেট, বাট কোনো কিছু করার নেই। আমাদের এখান থেকে এখন বেরোতে হবে প্ল্যাটফর্মের বাইরে। ওখানে আমাদের গাড়ি অপেক্ষা করছে। ওখান থেকে আমরা আজকে যাব আমাদের কাটরা হোটেলে। দারুণ এক্সাইটেড, দারুণ ওয়েদার, মানে ঝকঝকে রোদ বলতে পারেন, আর হালকা গরমও লাগছে। চলুন যাওয়া যাক। আমাদের 3 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়েছিল, আমাদেরকে যেতে হবে এখন 1 নম্বর প্ল্যাটফর্মে। এই হচ্ছে ওভারব্রিজ, এখানে কোনো এসকেলেটার নেই, তো লাগেজ নিয়ে এখন ওদিকে যাব আমরা ওভারব্রিজ দিয়ে নামলাম। নেবেই সোজা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এদিকেই হচ্ছে এক্সিট। প্রচুর ভিড় এই ট্রেনটায়, প্রচুর লোকজন এসেছে কাশ্মীর। একদম এক্সিট দিয়ে বেরিয়ে এলাম বাইরে। ওয়েদার দেখুন। আর এখানেই অটো স্ট্যান্ড আছে, যেখানে আমাদের গাড়ি অপেক্ষা করছে। এই হচ্ছে জম্মু তাওয়াই রেলওয়ে স্টেশন, পুরো চত্বরটা। আমরা ওই দিক দিয়ে বেরোলাম, বেরিয়ে পাশ দিয়ে এসেই
এখানে একটা সিঁড়ি মতো আছে, এই সিঁড়ি দিয়ে আমাদেরকে নিচে যেতে হবে। প্রিপেড ট্যাক্সি কাউন্টারের সামনে আমাদের গাড়ি অপেক্ষা করছে। স্টেশন থেকে কিছুটা নেমে এসেই এখানে হচ্ছে অটো স্ট্যান্ড, আর এই আমাদের গাড়ি পাঠিয়ে দিয়েছেন। এখন গাড়িতে লাগেজ লোড হচ্ছে, তারপর আমরা বেরোবো। প্রায় 3:45 বাজে আমরা স্টেশন থেকে রওনা দিলাম। আমাদের হোটেলটা এখান থেকে প্রায় 46 কিলোমিটার মতো দূরে, সময় লাগবে প্রায় 1 ঘন্টা 16 মিনিট মতো। প্রায় 45 মিনিট হলো আমরা রওনা দিয়েছি। রাস্তাঘাট তো খুবই ভালো, পাকাপোক্ত। এবার রাস্তার পাশে দৃশ্যগুলো চেঞ্জ হতে শুরু করেছে, দেখুন চারদিকে পুরো পাহাড়। প্রায় 5টা বাজে আমরা পৌঁছে গেলাম কাটরা মেন মার্কেটে। এখানেই দেখলাম বড় বড় হোটেলসগুলো সমস্ত কিছু আছে, প্রচুর দোকানপাট, বাস স্ট্যান্ড। আর কিছুক্ষণ গেলেই আমরা পৌঁছে যাব আমাদের হোটেলে। 5:15 আমরা এসে পৌঁছালাম আমাদের কাটরার হোটেলে। এখানে এখন লাগেজ আনলোড হচ্ছে, তারপর আমরা রুমে যাব। এখানে এখন রুমের চাবি ডিস্ট্রিবিউশন হচ্ছে। আমাদের 3টে রুম আছে। এই ফ্লোরেই আমাদেরকে 3টে রুম প্রোভাইড করা হয়েছে। 3টে রুমের কোয়ালিটি একই রকম। একটা দেখালেই আশা করি বুঝতে পারবেন। এই যে দেখুন, একটা বড় কিং সাইজ বেড আছে, তার সাথে রুমের মধ্যে যথেষ্ট স্পেস আছে। চেয়ার টেবিল থেকে শুরু করে মিরর, এদিকে জিনিসপত্র রাখার জায়গা, টিভি, সমস্ত কিছুই আছে। আর তার সাথে এখানে আছে অ্যাটাচড ওয়াশরুম। এখন বাজে প্রায় 5:45, ট্রেন আমাদের অনেকটাই লেট করেছে, প্রচণ্ড খিদেও পেয়েছে। এখন আমরা এখানে বসে লাঞ্চ করব। লাঞ্চের ব্যবস্থা এখানে আছে, দেখুন ভাত, ডাল, সবজি, আলু ভাজা, এই সমস্ত কিছু। ফটাফট লাঞ্চটা করবো। আজকে আমরা অনেক লেটে লাঞ্চ করেছি। লাঞ্চে সিম্পলি খাবার ছিল শুক্তো, ডাল, আলু ভাজা, এই সমস্ত কিছু ভেজ আইটেম ছিল। তো লাঞ্চ করার পর আমরা ফ্রেশ ট্রেশ হয়ে আবার স্ন্যাক্সও করে নিয়েছি। সন্ধ্যাবেলা চা, পকোড়া সব দেওয়া হয়েছিল। এখন আমরা যাচ্ছি একটু কাটরার মার্কেটটা ঘুরে দেখতে। আসার পথে দেখেছি প্রচুর দোকানপাট রয়েছে, বিশেষ করে যেটা বেশি চোখে পড়েছে ড্রাই ফ্রুটসের অনেক দোকান রয়েছে। তো দেখি কি কি আছে না আছে, একটু যদি কিছু কেনাকাটা করা যায়। বাজার দেখলে তো খুবই ভালো লাগে। আমাদের হোটেল থেকে বেরোতে এই ভিউটা চোখে পড়লো, কি অপূর্ব লাগছে। এই যে ডান দিকে চকচক করছে মন্দিরটা দেখা যাচ্ছে, এটা অর্ধকুমারী। আর একদম ওপরে যতদূর লাইট দেখা যাচ্ছে ওখানেই রয়েছে আমাদের বৈষ্ণোদেবী মন্দির। তারও উপরে আরও যেতে হবে। আর পুরো রাস্তা বরাবর লাইট করা রয়েছে এবং দেখতে পাচ্ছি খালি চোখে অনেক মানুষ পিলপিল করে যাচ্ছে। এবং লোকাল লোকেরা বলছে যে এখন শুরু করে দিন বা রাতে শুরু করুন, ওটা বেটার হয়। দিনের বেলা যত রোদ বাড়বে কষ্টটাও অনেক বাড়বে। আচ্ছা, মেন রোডে এলেই দুপাশের এরকম দোকান, রেস্টুরেন্ট, হোটেল সমস্ত কিছু পেয়ে যাবেন। আর এখানে দেখুন এরকম সিমও বিক্রি হচ্ছে। আমরা একটা দোকান থেকে সিম তুলেছি 350 টাকা, এয়ারটেল 1 মাসের জন্য আনলিমিটেড। তার উপর ডোমিনোজ থেকে আরম্ভ করে সমস্ত কিছু রেস্টুরেন্ট, সমস্ত খাবারের অপশন পেয়ে যাবেন। আমাদের বৈষ্ণব দেবী যাত্রা করার জন্য যে রেজিস্ট্রেশন করতে হয় সেটা কমপ্লিট হয়ে গেছে। কাটরা যে বাস স্ট্যান্ড তার পাশেই আছে এখানে রেজিস্ট্রেশন অফিস। এখানে এন্ট্রি গেট আছে, এখান দিয়ে আপনারা ঢুকলেন, ঢুকে ওখানে কিছুক্ষণ লাইনে অপেক্ষা করতে হবে। প্রত্যেককে নিজস্ব আধার কার্ড নিয়ে যেতে হবে, অথবা ফোনের মধ্যে ছবি থাকলেও হবে বা পিডিএফ ফর্মে থাকলেও হবে। একটা ওয়েবক্যামে ছবি তোলা হবে এবং আধার কার্ডটা চেক করা হবে। তারপর আপনাদেরকে এরকম একটা যাত্রী কার্ড বলে এটা প্রোভাইড করা হবে। এরপর এটা নিয়ে আপনারা যাত্রা স্টার্ট করতে পারেন। আগে যেটা হতো সেটা হচ্ছে 6 ঘন্টার মধ্যে এই কার্ডটা রেজিস্ট্রেশন করার পরে 6 ঘন্টার মধ্যে আপনাদেরকে স্টার্ট করতে হতো। এখন প্রচণ্ড ট্যুরিস্টের চাপ, তার জন্য এটাকে বাড়িয়ে 12 ঘন্টা করা হয়েছে। অর্থাৎ কালকে আমরা সকালবেলা স্টার্ট করব। আমরা আজকে কিন্তু রেজিস্ট্রেশনটা করিয়ে নিলাম। আর এখান থেকে প্রায় 2 কিলোমিটার হেঁটে, মানে 2 কিলোমিটার দূর থেকে যে ট্রেকিং শুরু হয়, যে হাইকিং পয়েন্টটা শুরু হয়, সেখানে যেতে হবে। আমাদের হোটেল থেকে একটা অটো নিয়ে আমরা সেখানে যাব, তারপর আমরা স্টার্ট করব। এই ব্লগে সম্পূর্ণ তথ্য থাকবে। আমরা এখন এসেছি সবাই মিলে ডিনার করতে হোটেল বালি প্যালেসে। বেসিক্যালি আমরা যে ট্রাভেলসের সাথে এসেছি সেখানে 2টো হোটেল আছে, আমরা যেখানে স্টে করছি আর এটা একটা। তো এখানে যারা আগে এসেছে তারা বুকিং পেয়েছে, আমরা ওখানে আছি। তো ডিনার করার জন্য আমরা সবাই মিলে পরিবারের এখানে এলাম। ডিনার করে আবার আমরা রুমে চলে এলাম। ডিনারে রুটি এবং রাইস দুটোরই অপশানস ছিল, তার সাথে গরম গরম বেগুনি, ফুলকপির রোস্ট,
বাঙালির প্রিয় আলু পোস্ত এবং শেষ পাতে সিমই ছিল। খাবার ঠিকঠাক লেগেছে। আমরা এই ট্যুরটা যে করছি সেটা সরকার ট্রাভেলসের সাথে করছি। আমরা থ্রু আউট দ্য ব্লগ সেই সমস্ত ইনফরমেশন আপনাদেরকে দিতে থাকবো। আপাতত এখন ঘুমানোর সময়, কারণ কালকে আমাদের 5:30টার সময় বেরোতে হবে। গুড মর্নিং, এখন বাজে 5:30, এখনও সানরাইজ হয়নি, অন্ধকার ঘুটঘুট করছে চারিদিকে। আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি বৈষ্ণোদেবীর উদ্দেশ্যে সবাই মিলে। একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, বাট যেহেতু ট্রেক করবো তার জন্য আমরা সোয়েটার জ্যাকেট কিছু নিইনি, এইভাবেই যাচ্ছি। এখান থেকে মেন রোডে বেরিয়ে আমরা অটো ধরবো। অটো আমাদেরকে এখানে ড্রপ করে দিল। ঠিক তার পাশেই দেখুন একটা লাইন চালু হয়ে গেছে, আমাদেরকেও এই লাইনে সামিল হতে হবে। আর এখান থেকেই আমরা লাঠি নিয়ে নিলাম। এই হচ্ছে মেন প্রবেশদ্বার। প্রবেশদ্বারের আগে আমরা লাইনে ছিলাম। মহিলাদের ক্ষেত্রে লাইন দিতে হচ্ছে না, এখানে একটা চেকিং হচ্ছে, চেকিং হওয়ার পরে আমরা ভেতরে ঢুকবো। চেকিংয়ের জন্য দুটো আলাদা আলাদা লাইন আছে, এটা ছেলেদের জন্য আর সামনের যে লাইনটা সেটা মহিলাদের জন্য। এই যে সামনে হচ্ছে চেকিং পয়েন্ট, এই পয়েন্টের পর থেকে কিন্তু কোনো রকম ক্যামেরা, ল্যাপটপ বা ড্রোন এগুলো সমস্ত অ্যালাউ করা হবে না। আপনাদেরকে বলছিলাম যে সপরিবারে আমরা সকলে এসেছি। এটা হচ্ছে আমার মা, এটা হচ্ছে পায়েলের মা, এটা হচ্ছে আমার বাবা, এটা হচ্ছে পায়েলের বাবা, আর একে তো দেখেছেন পায়েলের ভাই তমজিৎ। সকলে মিলে আমরা স্টার্ট করছি। এখন বাজে 6:21। আমাদের ওখানে চেকিং পর্ব কমপ্লিট হলো। এবার এই রাস্তা দিয়ে আমরা হাঁটবো। চলো, জয় মাতা দি। বৈষ্ণোদেবী যাত্রা করার জন্য কিন্তু দুটো রুট আছে। একটা হচ্ছে বাণগঙ্গা হয়ে আপনারা যেতে পারেন, যে পথে ঘোড়াও চলে, ব্যাটারি চালিত গাড়িও চলে, সমস্ত কিছু। আর একটা নতুন রাস্তা খুলেছে, সেটা হচ্ছে তারাকোট মার্গ। যদি বাণগঙ্গা হয়ে যান মোটামুটি 12 কিলোমিটার থেকে 12.5 কিলোমিটার, আর যদি তারাকোট মার্গ হয়ে যান তাহলে আরেকটু বেশি ডিস্টেন্স আপনাদেরকে কভার করতে হবে। তবে ওই রাস্তাটা শুধুমাত্র হেঁটে, ওখানে খাবারের খুব একটা অপশানস নেই, বা ঘোড়া যায় না, ব্যাটারি চালিত গাড়িও যায় না, সমস্ত কিছু। যদি সেই সমস্ত অ্যাভেল করতে হয় তাহলে আপনাদেরকে এই রাস্তা দিয়ে যেতে হবে। দুটো রাস্তা এই পয়েন্টে ভাগ হয়ে যাচ্ছে, একটা এদিকে চলে যাচ্ছে, একটা এদিকে চলে যাচ্ছে। আমরা বাণগঙ্গা হয়েই যাব। কিছুটা হেঁটে ওপরে এসেই দেখতে পাবেন পনি, পালকি, পিট্টু, এটার প্রিপেড বুকিং কাউন্টার আছে, আর তার রেট চার্টটা এখানে দেওয়া আছে। এখান থেকে দেখুন লাইন করে ঘোড়াগুলো দাঁড়িয়ে আছে, আপনারা এখান থেকেও এই সার্ভিস অ্যাভেল করতে পারেন। যেটা লক্ষ্য করছি, রাস্তার দুপাশে প্রচুর দোকান আছে, খাবারের অনেক অপশানস আছে। এখানে একটা প্রথম মন্দির দর্শন হলো, তার পাশে যারা ওয়াশরুম যেতে চান এখানে তাদের জন্য ওয়াশরুমের ফেসিলিটিও অ্যাভেলেবেল আছে। আচ্ছা, এটাই হচ্ছে বাণগঙ্গা, বা অনেকে বালগঙ্গাও বলেন। এখানেই পুণ্যার্থীরা স্নান করেন। দেখুন এখানে আলাদা করে শাওয়ারের জায়গাও আছে, এখানে ড্রেস চেঞ্জিংয়ের ব্যবস্থা আছে, মহিলাদের পুরুষদের আলাদা আলাদা, এবং এখানে ওয়াশরুমও অ্যাভেলেবেল আছে। একটা দোকানও চোখে পড়ছে যেখানে আপনারা ব্রেকফাস্টটাও সেরে ফেলতে পারেন পুজো দিয়ে আসার পরে। যাওয়ার জন্য যেরকম রাস্তাও আছে, যারা একটু শর্টকাটে যেতে চান তাদের জন্য কিন্তু এখানে সিঁড়িও করা আছে। দেখুন এই সিঁড়ি দিয়ে কিছুটা উপরে উঠে গেলে আপনাদের যে রাস্তাটা তার কিলোমিটারের পরিমাণটা একটু হয়তো কম হয়ে যাবে, কিন্তু হয়তো কষ্টটা বেশি হলেও হতে পারে। এক্স্যাক্টলি 7টা বাজে আমরা এসে পৌঁছালাম গীতা ভবন বা বাণগঙ্গা মন্দির। এই যে দেখুন সুন্দর মন্দির, এখানে একটা হনুমানজির মূর্তি আছে, ভেতরে মা আছেন। চলুন যাই। প্রচুর এখানে খাবারের দোকান আছে, এটা দেখতে পাচ্ছি। মার্চ মাসের লাস্ট উইকে এত ট্যুরিস্টের ভিড়, সব থেকে বেশি ঘোড়াগুলোকে ভয় লাগছে, এত স্পিডে ছুটে আসছে, মাঝে মধ্যে তো মানে ধাক্কাই মেরে ফেলে দেবে এরকম ব্যাপার। কিন্তু যখন থেকে অটো করে আসছিলাম তখন থেকে দেখছি ঘোড়াগুলোর পিঠে চাপিয়ে ছুটিয়ে ছুটে মারতে মারতে নিয়ে আসছে। ওগুলোকে দেখে এত খারাপ লাগছে, মানে কি বলবো, মনে হচ্ছে ওরা তো মানে টাকা পাবে না, জাস্ট খেতেই পাবে, অন্যরা ইনকাম করবে। মানে এই জিনিসটা দেখে খুব কষ্ট হচ্ছে আমার। আমাদের যাত্রাপথের প্রথম মন্দির শ্রী চরণ পাদুকা মন্দির, তার সামনে আমরা এখন চলে এসেছি। এই হচ্ছে চরণ পাদুকা মন্দির। চরণ পাদুকা মন্দির সকাল 8টার সময় খোলে। ওখান থেকে কিছুটা উপরে এসেই এখান থেকে পুরো কাটরা শহরটা দেখতে পাওয়া যাচ্ছে। দেখুন রাত্রিবেলা মনে হয় দেখতে আরও বেশি ভালো লাগবে।
যাত্রাপথে এরকম বেশ কিছু বসার জায়গা, তার সাথে পানীয় জলের ব্যবস্থা, মাঝে মধ্যেই টয়লেট চোখে পড়ছে, তো কোনো অসুবিধে নেই। আর যতক্ষণ পর্যন্ত এখন এসেছি আমার অন্তত খুব একটা কষ্ট হয়নি। আমরা মেন রাস্তা দিয়েই যাচ্ছি, পায়েল আর ওর ভাই গেছে শর্টকাট দিয়ে, সিঁড়ি দিয়ে। যেরকমটা বললাম, ম্যাডাম শর্টকাট দিয়ে এসছে। কটা সিঁড়ি ছিল? 360টা সিঁড়ি ছিল। যাদের পায়ের প্রবলেম, কোমরের প্রবলেম বা হার্টের প্রবলেম আছে তারা আসবেন না, বয়স্করা আসবেন না। বাট আমাদের মতো যারা ইয়াং আছেন তারা আসতে পারেন আরামসে, অতটা অসুবিধা হবে না। ওদের থেকে প্রায় 10 মিনিট মতো আগেই আমরা পৌঁছে গেছি। মা বাবাদেরকে একটু আগিয়ে দিয়েছিলাম, ওরা উপরে চলে গিয়েছে, ভাবলাম একটু শর্টকাটে যাই, তাই জন্য সিঁড়ি দিয়ে উঠছি। ভাবি কষ্ট হচ্ছে নাকি? না সেরকম নয়, তবে হাঁপাচ্ছে। বাবা কোনো কষ্ট হয়নি কারোরই? তোমার কষ্ট হচ্ছে নাকি? হাঁটুতে লাগছে? চলো রেস্ট নিয়ে নিয়ে আমরা সবাই যাচ্ছি। তোমার তো কষ্ট হচ্ছে না? হ্যাঁ, কোনো ব্যাপার না, মামনি এগিয়ে গেছে। এই যাত্রাপথে দুটো প্রবলেম আছে। একটা হচ্ছে রাস্তাটা ভীষণ অপরিষ্কার, এমন পরিষ্কার করছে তারা যে গায়ের মধ্যে এসে ওই সমস্ত মানে নোংরাপত্র পড়ছে, পটিগুলো গায়ে গায়ে দিয়ে দিয়ে দিচ্ছে দিচ্ছে। এমন ভাবে, মানে একটু দাঁড়াতে বলে দাঁড়াচ্ছে না, ধুলো টুলো ওড়াচ্ছে। আর যারা second ঘোড়া problem- চালক রয়েছে হ্যাঁ। তারা একটু দেখছে না যে মানুষ হাঁটছে, বয়স্ক মানুষ, এটা পড়ে গেল ঘোড়া দুম করে ফেলে দিল। চলে গেল। মানে এটা খুব আমার মানে বিপজ্জনক লাগছে এই রুটটা। আমার মনে হচ্ছে 1 কিলোমিটার বেশি দিয়ে এলেই ভালো হতো, নাকি কি জানি নতুন রুটটা দিয়ে। ওই রাস্তায় হয়তো কম দোকানপাট থাকবে কিন্তু সেফ। এই লোকটা যেরকম ভাবে বেশি দোকানের প্রয়োজনও নেই। চোখের সামনে যেরকম ভাবে হ্যাঁ। পড়লো লোকটা, মানে খারাপ লাগলো দেখে। তারপরে আর যদি সরিও বললো না একবারও। তারপরেও যদি অন্য ঘোড়া চলে এসে আবার মারিয়ে দেয়, বিপদ হয়ে যাবে খুব সমস্যা। আবার। এই দেখো একদম মানে গা ঘেঁষে যাচ্ছে পুরো, এরকম অবস্থা। আচ্ছা, এরকম পালকি করে যদি আপনারা যেতে চান, এক পিঠের ভাড়াই হচ্ছে 3150 টাকা করে। মাঝে মধ্যেই দেখছি এরকম ওনারা রেস্ট নিচ্ছেন, খুব কষ্টের, এগুলো এমনিই ভারী, তার উপর একটা মানুষ 4 জন মিলে নিয়ে যায়। আর যে ওয়াকারগুলো আছে ওগুলো, যে ওয়াকার কা প্রাইস কা হ্যাঁ? 550। ওখানে দেখছি আমরা প্রথমে ভেবেছিলাম বাচ্চাদের জন্য, ওখানে যে বড়রাও যাচ্ছে, বয়স্করাও যাচ্ছে, তো যার যেটাতে কমফোর্টেবল। পার্সোনালি আমার ঘোড়াটার জন্য খুব কষ্ট হচ্ছে, ওটা বাদ দিয়ে বাকিগুলোতে একটু যান, ওটা বেটার হয়। কিছুক্ষণ আগে আরও একটা শর্টকাট ছিল যেটায় 115টা মতো সিঁড়ি ছিল। এই শর্টকাটটা আমরা এখন ইউজ করছি, এটা 65টা সিঁড়ি আছে। যত শর্টকাট ইউজ করবেন তত হয়তো এগিয়ে যাবেন, কিন্তু সিঁড়ি ভাঙার কষ্টটা আপনাদেরকে সইতে হবে। আমরা অর্ধকুমারীর পথে চলেছি। রাস্তায় যাওয়ার পথে প্রাকৃতিক দৃশ্য দেখুন, সুন্দর। আর মাঝে মধ্যে এরকম শেড করা আছে, পুরো রাস্তাটা জুড়ে কিন্তু করা নেই। তো রোদ্দুরটা বেশ চড়া এখনই, তো কষ্ট হবে। নিজেরা ঘুরতে বেড়ানো এক জিনিস, আর পরিবারকে নিয়ে আরেক জিনিস। অনেকেই চিন্তা থাকতে পারে যদি রাস্তায় কোনো শরীর খারাপ হয়ে যায় সেখানে কি কোনো আমরা হেলথ সেন্টার পাবো? হ্যাঁ পাবেন, এখানে অ্যাম্বুলেন্সও পাবেন, হেলথ সেন্টারও পাবেন, ডিসপেন্সারিও আছে, তো কোনো অসুবিধে নেই। রাস্তায় যাওয়ার পথে 1-2টো এটিএমও আমাদের চোখে পড়েছে J&K ব্যাংকের। আর খাবারের তো অজস্র অপশান আছেই, তো ভয়ের কিন্তু কোনো রকম কারণ নেই। আমার বাবাও হাঁটছে, পায়েলের বাবাও হাঁটছে, একটু হয়তো মাঝে মধ্যে হাঁপিয়ে যাচ্ছে ঠিকই, তো কিন্তু হেঁটে যাচ্ছে। এক্স্যাক্টলি 9:30 বাজে আমরা এসে পৌঁছালাম অর্ধকুমারী মন্দির। এখানে কিছুক্ষণের মধ্যে আরতি হবে, অ্যানাউন্স হচ্ছে। আর ঠিক অর্ধেকটা আমরা চলে এলাম, আরও অর্ধেকটা রাস্তা বাকি। এই যে দেখুন, অর্ধকুমারী থেকে মা বৈষ্ণোদেবী মন্দির যাওয়ার জন্য এদিকে একটা রাস্তা আছে। এই রাস্তাটা একটু স্টিপ, যারা সমতলের মতো হাঁটতে চান তাদের জন্য এই রাস্তাটা আছে। মন্দির থেকে ঠিক বেরিয়ে বাঁদিকে একটা রাস্তা, সমতল রাস্তা, সেখান দিয়ে গেলে হয়তো একটু সময়টা বেশি লাগবে, কিন্তু আপনারা আরামে পৌঁছাবেন। আমরা এই পথ দিয়েই যাচ্ছি। আপনাদেরকে ভিডিও শুরুতে বলেছিলাম দুটো রাস্তা আছে, একটা হচ্ছে বাণগঙ্গা আর একটা হচ্ছে তারাকোট। আমরা বাণগঙ্গা হয়ে অর্ধকুমারী হয়ে এই রাস্তাটা দিয়ে এলাম। যারা তারাকোট দিয়ে আসবেন তারা এই রাস্তাটা দিয়ে আসবেন, অর্থাৎ এই জায়গাটায় কিন্তু মিলিত হবে দুটো রাস্তা। তারপর যে বৈষ্ণব মাতার যাচ্ছি আমরা, সেটা একই রাস্তা। এই রাস্তায় হাঁটলে খুব
খুব একটা ঘোরাটোরা কিছু পাবেন না, হাঁটার জন্য এই রাস্তাটা ভালো। অর্ধকুমারীর পর থেকে রাস্তাটা একটু স্টিপ, এই যে দেখুন, আপনারা দেখে বুঝতে পারবেন রাস্তাটা এইভাবে উঠেছে কিছুটা, তবে খুব একটা কষ্ট হচ্ছে না। অর্ধকুমারীর পর থেকে যে আমরা এদিকের একটু কম কষ্টকর রাস্তাটা দিয়ে উঠছি, এটা কিন্তু তুলনামূলক স্টিপটাও কমে না, সমতলের মতনই লাগছে, একদমই হাঁপাচ্ছি না। যদিও ওই রাস্তাটাও খুব একটা স্টিপ ছিল না, জাস্ট হালকা একটুখানি, খুব একটা হাঁপানোর রাস্তা না, আস্তে আস্তে হাঁটলে কিন্তু পৌঁছেই যাওয়া যায়। আমরা অনেকটাই চলে এসেছি, আর হয়তো আমাদের 3 কিলোমিটার মতন বাকি আছে। আচ্ছা, অর্ধকুমারী পর থেকে আসার সুবিধা তো বললাম, রাস্তা ভালো, ঘোড়াটোড়া যাচ্ছে না, বাট এই যে মালবাহী গাড়িগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হঠাৎই চলে আসছে এবং প্রচণ্ড স্পিডে হর্ন বাজাতে বাজাতে চলে যাচ্ছে। তো এটা একটু অসুবিধা হচ্ছে, কারণ চওড়া ভালো রাস্তা দেখে সবাই একটু ছড়িয়ে ছিটিয়ে হাঁটছে, ওই জন্য লাইন দিয়ে সবসময় হাঁটা যায় না। তো এটা একটু মানে সচেতন হয়ে হাঁটতে হবে এখানে ওই গাড়িগুলোর জন্য। এত স্পিডে যাওয়াটা আমার মনে হয় না উচিত এই রাস্তা দিয়ে। প্রায় 11টা বাজে, আমরা পৌঁছে গেলাম হিমকোটিতে। এখানে ধোসা পয়েন্ট আছে, এখানে আপনারা বসে ধোসা খেতে পারেন, এখানে ওয়েটিং হল আছে, এখানে ড্রিঙ্কিং ওয়াটার আছে, সমস্ত ফেসিলিটিস এই রাস্তায় আমরা দেখলাম। সময় বলছে 11:48। এখানে আছে শখেদ ভোজনালয়, এখানেও আপনারা ভোজন করতে পারেন। আমরা এই রাস্তাটা দিয়ে এলাম, যারা হেলিকপ্টারে করে আসবেন বা হেলিকপ্টারে করে যাবেন তাদের ক্ষেত্রে বলি, এখান থেকে একটা রাস্তা দেখুন ওপরে উঠে যাচ্ছে, পাঞ্চি হেলিপ্যাড। এই রাস্তা দিয়ে ওপরে গেলেই আপনারা হেলিপ্যাডে পৌঁছে যাবেন। আর এখান থেকে এখনও প্রায় 1 কিলোমিটার মতো আমাদেরকে যেতে হবে। আপনারা যদি এরকম পালকি করে আসেন তাহলে এটাই কিন্তু লাস্ট পয়েন্ট, এখানে আপনাদেরকে ড্রপ করে দেওয়া হবে। বাকি যেটুকু রাস্তা প্রায় আমরা পৌঁছেই গেছি, সেটুকু কিন্তু আপনাদেরকে হেঁটে যেতে হবে। পুলিশ চেকপোস্টে পৌঁছে গেছি, ফিস্কিং পয়েন্ট, এখান দিয়ে আবার চেকিং করে আমাদের বেরোতে হবে। চেক পয়েন্ট ক্রস করে আমরা ওই রাস্তা দিয়ে এলাম, সামনেই পড়বে পার্বতী ভবন। পার্বতী ভবন থেকে সোজা হেঁটে কিছুটা যেতে হবে, বলে ওখানেই নাকি লকার রুম আছে, আমাদের ইলেকট্রনিক্স গ্যাজেটস যা আছে বা বেল্ট, জুতো, পার্টস সমস্ত কিছু রেখে তারপরে আমাদেরকে যেতে হবে। ওই রাস্তাটা দিয়ে সোজা হাঁটতে থাকবেন, বাঁদিকে মনোকামনা ভোজনালয়কে ছাড়িয়ে একটু আমরা এগিয়ে যাচ্ছি। এখানেই কোথাও একটা আমাদের রাখার ব্যবস্থা করা আছে, দেখি সামনে যাই। এখন প্রায় 12:30 বাজে, আমরা কিন্তু পৌঁছে গিয়েছি প্রায় 5200 ফুট উচ্চতায় ত্রিকুট পর্বতের ওপরে এই মন্দিরে, যেটা হিন্দু ধর্মের জানেন অন্যতম একটা বিখ্যাত মন্দির। এবার আমাদেরকে বলা হয়েছে 3 নম্বর গেটের কাছে আমাদের জুতো খুলতে হবে, সেটাই এখন খুঁজে বেড়াচ্ছি। ওখানে একটু চেকিং হলো ব্যাগগুলো, এবার আমরা চলে এসেছি এখানে। এরপর দেখি কোথায় 3 নম্বর গেট, তারপর আপনাদেরকে সমস্ত কিছু বলছি। যে পথে আমরা হেঁটে আসছিলাম সেই পথ ছাড়বেন না, একদম সোজা আসবেন। দেখুন এখানে লেখা আছে লকার রুম 2 এবং 3, এইখানেই হয়তো আমাদের জুতো বা মোবাইল সমস্ত কিছু সাবমিট করতে হবে। প্রচণ্ড ভিড় আর বিভিন্ন লোকজন বিভিন্ন রকম কথা বলছে। আমাদের বৈষ্ণোদেবী দর্শন হয়ে গেল, আমি সমস্ত কিছু ডিটেলসে আপনাদেরকে পরে বলছি, অনেক কিছু বলার আছে। এখন যাচ্ছি ভৈরবনাথ মন্দিরে, কারণ কথিত আছে যে বৈষ্ণোদেবী দর্শন করার পরে যদি ভৈরবনাথ দর্শন না করা হয় তাহলে কিছুটা আধুরা থেকে যায়। বাট রোপওয়ের টিকিট এখন বন্ধ হয়ে গেছে, আমরা হেঁটেই উঠছি, মোটামুটি 3 কিলোমিটার মতো ডিস্টেন্স এখন এখান থেকে। প্রচণ্ড ভিড় হয়েছে, দেখি কতক্ষণ আমাদের সময় লাগে। এখন ঘড়িতে প্রায় 3:27। ভৈরবনাথ মন্দির যাওয়ার যে রাস্তাটা সেটা কিন্তু বেশ স্টিপ দেখুন, আর তার সাথে এখানে একটা শর্টকাট আছে, সিঁড়ি যেরকম হয়, যেটা শুনলাম, শিওর না, প্রায় 500টার কাছাকাছি সিঁড়ি আছে। এই সিঁড়িটা যদি উঠে পড়া যায় তাহলে ডাইরেক্টলি আমরা মন্দিরে পৌঁছে যাব। তো আমাদের হাতে যেহেতু সময় একটু কম আছে, আমরা সিঁড়িটাই নিয়ে নিলাম। যারা অলরেডি এসে রোপওয়ের টিকিট করে নিয়েছেন তারাই একমাত্র চান্স পাচ্ছেন। এই দেখুন রোপওয়ে সার্ভিস এখনও চালু আছে, বাট এত ভিড় যে টিকিট দেওয়া বন্ধ করে দিয়েছে। আমরা ওইখান থেকে হেঁটে হেঁটে এলাম। চলো, এখন অনেকটা সিঁড়ি বাকি। কি
প্রচুর সিঁড়ি আছে, আর তার উপরে মাথার উপরে চড়া রোদটা, কষ্ট হচ্ছে হাঁটতে। যাদের পায়ে কোমরে ব্যথা আছে তারা ভৈরবনাথ সিঁড়ি দিয়ে উঠতে যাবেন না, দরকার হলে অনেকটা হেঁটে যান অথবা রোপওয়ে সার্ভিসটা নিন। আমরা রোপওয়ে স্টেশনের কাছে পৌঁছে গেলাম, যেখান থেকে যদি এখানে রোপওয়ে করে আসেন এখান থেকে আমাদের যেতে হবে। আরও বেশ কিছুটা সিঁড়ি দেখতে পাচ্ছি। ওপরে উঠে এলাম, এখানে লঙ্গরখানা আছে, আর এত ভিড়, মানে এত ভিড় কিছু বলার নেই। সামনেই হচ্ছে এন্ট্রি গেট, প্রচণ্ড ভিড়। আমরা একে একে দর্শন করলাম। পায়েল আর ওর ভাই প্রথমে গিয়েছিল, কারণ জুতো রাখার একটা বড় সমস্যা এখানে, তো এখন আমি যাচ্ছি। বিকাল এখন 4:40 বাজে, আমাদের মন্দির দর্শন হয়ে গেল। ভেতরে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি কোনোটাই অ্যালাউ না, তো আমরা খুব সুন্দরভাবে দর্শন করেছি। এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। মন্দিরের বাইরে এরকম প্রচুর ঘোড়া আছে, যদি চান এই ঘোড়া করেও আপনারা একদম কাটরা নেমে যেতে পারেন। আমরা ভৈরবনাথ মন্দির থেকে বেরিয়ে এখন আমরা যাচ্ছি কাটরার দিকে। যাওয়ার পথে হেলিপ্যাড চোখে পড়লো। যারা হেলিকপ্টারে করে আসতে চাইছেন তাদের এরকম একটা এক্সপিরিয়েন্স হতে চলেছে। শুনেছি নাকি ভিউটা ভীষণ ভালো। একে তো এরকম সরু রাস্তা, তার উপরে এই ঘোড়াগুলো যেভাবে যাচ্ছে, আমাদের চলা প্রবলেম হয়ে গেল। সকাল থেকে সেভাবে কিছু খাওয়া হয়নি, বিস্কিটস চকলেট এসব খেয়ে আছি। এখনও কতটা হেঁটে যেতে হবে, তার উপরে এরকম চড়া রোদ। ভৈরবনাথ মন্দির থেকে কাটরার ডিস্টেন্স প্রায় 11.35 কিলোমিটার মতো। আর পা চলছে না, যতটা পারছি আমরা সিঁড়ি দিয়ে শর্টকাটে নেমে যাচ্ছি। এই যে দেখুন, সামনে দেখলে দেখতে পাবেন এই হচ্ছে অর্ধকুমারী মন্দির। অনেকটা পথ বাকি আমাদের। চলো, 6:06 আমরা পৌঁছে গেলাম অর্ধকুমারী মন্দিরের সামনে। যে রাস্তাটা দিয়ে গিয়েছিলাম সেই রাস্তাটা দিয়ে কিন্তু ফিরলাম না, আমরা যে স্টিফ রাস্তাটা সেই রাস্তাটা দিয়ে এখন নামছি। তাও ভিড় দেখুন, মানুষের ঢল দেখুন একবার। এত খিদে পেয়েছে, আমরা ম্যাকডি থেকে এই বার্গারটা নিলাম 50 রুপিস করে। যেরকম টায়ার্ড হয়েছিলাম বার্গারের পরে, এই কোল্ড কফিটা খেতে জাস্ট দারুণ লাগছে। আর একটু দেরি করে হলে আরও সুন্দর একটা সানসেট দেখতে পেতাম। এখনও ভীষণ ভালো লাগছে। আর যারা সন্ধ্যাবেলা নামবেন, কাটরা শহরটা পুরো জ্বলে উঠবে, সেই দৃশ্য ছবিতে দেখেছি, অসাধারণ লাগে। যাই হোক, আমরা আস্তে আস্তে নামছি, একটু এনার্জি পেয়েছি খাবারটা খেয়ে। আমরা যখন কাটরা থেকে অর্ধকুমারী আসছিলাম, এই যে 65, এটা 165 অ্যাকচুয়ালি, ভুল লেখা আছে, 165টা সিঁড়িটা ক্রস করে চলে গিয়েছিলাম। ঠিক পিছন দিকে তাকালে এই দিক থেকে কিন্তু ব্যাটারি চালিত গাড়িগুলো যেগুলো চলে সেগুলো আপনারা পাবেন, তো পিছন দিকে যেতে হবে আপনাদেরকে। তো আমরা এখনও শর্টকাট দিয়েই নামবো বলে রাখলাম আপনাদেরকে। যখন আমরা উঠছিলাম তখন সিঁড়ি দিয়ে এত লোক ওঠেনি, এখন বিকালবেলা আমরা নামছি, প্রচুর পরিমাণে মানুষজন উপরে উঠছে। যাওয়ার পথে হঠাৎ করে এই প্রাণীটা নজরে পড়লো, ঠিক বুঝতে পারছি না কি। আপনাদের যদি জানা থাকে একটু কমেন্ট সেকশানে জানাবেন। সন্ধ্যা এখন 7টা বাজে, কাটরা শহর আস্তে আস্তে জ্বলে উঠছে। কি ম্যাজিক্যাল একটা ভিউ এখানে দাঁড়িয়ে আমরা পাচ্ছি। সন্ধ্যা 7:18 আমরা চরণ পাদুকা মন্দিরের সামনে এসে পৌঁছালাম। এবার লাস্ট শর্টকাট এখান থেকে, আর একটাই সিঁড়ি। আমার বাবার খুব কষ্ট হচ্ছে, রাস্তায় দেখা হয়ে গেছে। মায়েরও হালকা পায়ে ব্যথা হচ্ছে। এদের কারোরই তো পাহাড়ে সেরকম হাঁটা চলার অভ্যাস নাই। বিশ্বের দ্বিতীয় সর্বাধিক দর্শনীয় মন্দিরের আমাদের যে যাত্রা, সেই যাত্রা শেষের পথে। সত্যি কথা বলছি, সিজন টাইমে মানে না আসাটাই ভালো, এত ভিড়। সমস্ত কথাবার্তা আপনাদের সাথে বলার সুযোগ হয়নি। এর পিছনে একটা গল্প আছে যে মহাভারতের পাণ্ডবরা নাকি এই গুহাটা প্রথম আবিষ্কার করেছিলেন এবং সেখানে মা বৈষ্ণোদেবীর পূজা করতেন, আরাধনা করতেন। এই যে মা বৈষ্ণোদেবী, এটা কিন্তু 3টে দেবীর মিলিত মানে শক্তি, যেটাকে বলে মা লক্ষ্মী, মা সরস্বতী এবং তার সাথে মা কালী। এটা কিন্তু সারা বছরই আপনারা করতে পারেন, তবে সব থেকে বেশি যখন ভিড় হয় সেটা হচ্ছে আমাদের দুর্গাপুজোর সময়, কারণ নবরাত্রি ওখানে মেলা বসে, প্রচুর পরিমাণে মানুষের ঢল নামে। এবার এর পিছনে কিন্তু একটা গল্প আছে। কীরকম, যে কথায় আছে যে মহাযোগী গুরু গোরক্ষনাথ ভবিষ্যৎবাণী করেছিলেন যে এই জগৎ সংসারে মা বৈষ্ণোদেবীর আবির্ভাব হবে এবং তিনি জগতের কল্যাণ সাধন করবেন। তার জন্য তিনি তার শিষ্য ভৈরবনাথকে মায়ের পিছনে পাঠিয়ে দিয়েছিলেন। ভৈরবনাথ মাকে দেখে প্রথমে মনে করেন একজন সাধারণ মহিলা, তার পিছনে ধাওয়া করতে থাকেন। মা কিন্তু তাকে ওয়ার্নিং দেন, কিন্তু তা শোনে না। 9 মাস অর্ধকুমারী গুহাতে মা লুকিয়ে থাকেন। তারপরে উনি মা কালী রূপে বেরোন। তারপরেও কিন্তু ভৈরবনাথকে ওয়ার্নিং দিয়েছিলেন যে তার পিছনে যেন ধাওয়া না করা হয়, কিন্তু ভৈরবনাথ শোনেনি। তখন তিনি মা কালী রূপ ধারণ করে তার কর্তান দিয়ে গলা কেটে দিয়েছিলেন। গলা কাটার আগে মা ভৈরবনাথ ক্ষমাও চেয়েছিলেন মায়ের কাছে। সেই জন্য মা নাকি আশীর্বাদ করেছিলেন, ঠিক আছে আমার দর্শন যখন কেউ করতে আসবে
তোমার দর্শনও হবে। সেই জন্যই এই দুটো মন্দির একসাথে দর্শন করলে নাকি পুণ্য লাভ হয়, এরকম কথাই আছে। তো মোটামুটি এখন ধরুন প্রায় 7:36 বাজে, আর কিছুটা পথ বাকি। ব্লগটা যারা দেখছেন তাদের জন্য 2025 সালে কিন্তু এই মন্দিরের অনেক নিয়মকানুন পরিবর্তন হয়েছে, আমি আপনাদেরকে সব শেষে আপনাদেরকে বলবো। ঘড়িতে সময় 8:30, আমরা আমাদের হোটেলে এসে পৌঁছালাম। বুঝতেই পারছেন প্রচণ্ডভাবে ক্লান্ত। একটু সাম আপ করে দিই পুরো ব্যাপারটা। আপনারা কিভাবে যাবেন, আপনারা হেঁটে যেতে পারেন, পালকি, পিট্টু, ঘোড়া, এই 3টে অপশানস আছে। তার সাথে আছে হেলিকপ্টারের অপশানস, এবং অর্ধকুমারী পর্যন্ত হেঁটে বা ঘোড়ায় গিয়ে অর্ধকুমারী থেকে ব্যাটারি চালিত গাড়ির একটা অপশান আছে। যে ওয়েবসাইট থেকে এই সমস্ত কিছু বুকিং হয় সেগুলো আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা চাইলে চেক করে নেবেন। হেলিকপ্টার কিন্তু অনেক আগে থেকেই বুক করতে হয়, 4200 টাকা বোধহয় 1 পিটের ভাড়া পড়ে। আচ্ছা, আমাদের হেঁটে ওপরে উঠতে সময় লেগেছে 6 ঘন্টা মতো। ঠিক আছে, যেহেতু বাবা আমাদেরকে নিয়ে গেছি একটু স্লো, যারা ইয়াং আছেন, যারা একটু তাড়াতাড়ি হাঁটতে পারেন, তাদের মোটামুটি 4-4.5 ঘন্টা, ম্যাক্সিমাম 5 ঘন্টার মধ্যে কিন্তু পৌঁছে যাবেন। এবার আমরা ভৈরবনাথের মন্দির গিয়েছিলাম, ওখান থেকে কিন্তু আবার নামতে আমাদের 3.5 ঘন্টা লেগেছে। হ্যাঁ, কারণ প্রতিটা শর্টকাট ইউজ করেছি, মানে যত সিঁড়ি পেরেছি আমরা ইউজ করেছি। তারপরে লাস্টে একটুখানি আবার বাবা আমাদের সাথে দেখা হয়ে গেছিলো, আবার একটু স্লো, খুব একটা বসিনি, একদমই বসিনি বলতে পারেন, হু করে নেমে এসেছি। আমরা কিন্তু একই রুটে দুবার যাইনি, আমরা অর্ধকুমারী থেকে একটা জায়গা থেকে গেলাম, আপনারা দেখলেন, আবার এলাম কিন্তু স্টিপ রাস্তাটা হয়, তো এইভাবে গেছি। এবার মেন যে সমস্যাটা সেটা বলি, সেটা হচ্ছে কিছু নিয়মকানুন পরিবর্তন হয়েছে। আগে লকারে ওয়ালেট, মোবাইল বা মানে সমস্ত কিছু টাকা পয়সা রাখা যেত, এখন ওরা দায়িত্ব নেবে না, বলছে ওয়ালেট যদি চুরি হয়ে যায় বা কোনো কিছু চুরি হয়ে যায় আমরা দায়িত্ব নেই। লকারে কিন্তু চাবি দেওয়া আছে। কী করতে হবে, আপনারা 3 নম্বর, সোজা বলে দিচ্ছে আপনাদেরকে শর্টকাট, একদম 3 নম্বর গেটে চলে আসবেন। 3 নম্বর গেট থেকে দেখবেন নিচে সোজা লকার রুম চলে যাচ্ছে। লকার রুমে গিয়ে বেল্ট, ব্যাগ, জুতো, মানে যেগুলো কম দামি জিনিসপত্র, সেগুলো আপনারা ওখানে রেখে দিন। তারপর সোজা চলে আসুন দুর্গা ভবনে। দুর্গা ভবনে ওখানে মোবাইল লকার নতুন চালু হয়েছে, মানে ওখানে আছে। এখানেও আবার একটা ব্যাপার আছে, আপনারা ওখানে গিয়ে একটা লকার নেবেন, সেই লকারের জন্য 50 রুপিস করে পেমেন্ট করতে হবে, সেটা আবার অনলাইনে। ঠিক আছে, অফলাইন মানে ক্যাশ কিন্তু ওরা অ্যাকসেপ্ট করে না। এবার আপনি এখানে এসে এখানকার সিম নেবেন, আপনার গুগল পে, ফোনপে কিন্তু কাজ করতে হবে, সেটা একটু মাথায় রাখবেন। তো এইভাবে আপনারা মোবাইলটা জমা দিয়ে দিলেন, তারপরে গিয়ে আপনারা মন্দির দর্শন করতে পারবেন। এটা শর্টকাটে বলে দিলাম। এবার ধরুন যারা ফ্যামিলিতে আসছে, যাদের অনেক মেম্বার, তারা কি করবেন, তারা হাফ করে যান, মানে 3 জন দাঁড়িয়ে এই জুতো, এই সমস্ত দায়িত্বগুলো নিন, এবং 3 জন মন্দির দর্শন করেছে। কারণ মন্দির দর্শনটা তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, 0.5 ঘন্টা 40 মিনিটের মধ্যে হয়ে যাবে। তো একটা গ্রুপ গেল আর একটা গ্রুপ এলো, এইভাবে খুব শর্টকাট। মন্দিরের যে কোনো জায়গায়, মানে পাশাপাশি জুতোর অনেক স্টল আছে, কাউন্টার আছে, এবং বিভিন্ন জায়গায় জুতো রাখা যায়, কিন্তু চুরি হয়ে গেলে আপনার দায়িত্ব। তার জন্য আমি বললাম যে লকারের মধ্যে জুতোগুলো রেখে দেবেন। এই ব্যাপারটা করতে গিয়ে আমাদের অনেকটা সময় নষ্ট হয়েছে, তাই আপনাদেরকে জানিয়ে দিলাম ব্যাপারটা, যাতে আপনাদের সুবিধা হয়। তো আমরা ডিনার করতে বসেছি, এখানে আছে রুটি, আলু ফুলকপি সবজি, ভেজিটেবিল চপ আর বেগুন ভাজা, তার সাথে রাইসের অপশানসও আছে, ধোঁকা সবজিও আছে এখানে। আমরা খাচ্ছি আর একটা একটা করে আইটেম আসছে। এখন এসেছে এঁচোড়ের একটা সবজি। সারাদিন সেভাবে কিছু খাওয়া হয়নি, তাই ডিনারটা জাস্ট জমিয়ে করেছি, খুব ভালো লেগেছে। প্রথমেই বলেছিলাম এই ট্যুরটা আমরা একটা ট্রাভেল কোম্পানির সাথে করছি। দেখুন, বাবা মারা ছোটোবেলায় আমাদেরকে অনেকবার বেড়াতে নিয়ে গেছে, এটা আমাদের দায়িত্ব একবার যে বাবা আমাদেরকে কাশ্মীর ঘোরানো। স্পেশালি আমার মা এবং পায়েলের বাবা দুজনেরই স্বপ্ন ছিল একটু কাশ্মীর ঘুরবে। এবার আমরা নিজেরা প্ল্যান করি একটু অন্যরকমভাবে, অফবিট, হ্যানা ত্যানা এইসব। আর যখনই বাবা আমাদেরকে নিয়ে যাওয়া হয়, একটা দায়িত্ব থাকে, বুঝতেই পারছেন এরকম। সেই জন্য আমরা এই দায়িত্বটা দিয়েছিলাম দেবাশিস দাকে, সরকার ট্যুরস অ্যান্ড ট্রাভেলস। তো দেবাশিস দা সাকসেসফুলি কাশ্মীর ট্যুর করিয়েছেও এর আগে অনেকবার। তো আমাদেরকেও স্ট্যান্ডার্ড রুম প্রোভাইড করা হয়েছে, খাওয়া দাওয়া আপনারা দেখতেই পাচ্ছেন, ভালো খাওয়া দাওয়া খাচ্ছি। এবং আজকে তো ট্রেক ছিল, মানে সেরকমভাবে কিছু ছিল না। কালকে থেকে আমাদের অরিজিনালি কাশ্মীর শুরু হচ্ছে, মানে পেহেলগাম, সোনমার্গ, গুলমার্গ, এই সমস্ত কিছু শুরু হবে। তো ভীষণভাবে এক্সাইটেড। স্ক্রিনের ওপরে প্যাকেজ কস্টগুলো দেওয়া রইল। আপনারা যদি পরবর্তীকালে কাশ্মীর ট্রিপ করতে চান, সেটা টিউলিপের সময় হতে পারে, বা স্নোফলের সময় হতে পারে, বা পুজোর সময় হতে পারে, যে কোনো সময় আপনারা কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারেন দেবাশিস দাকে। আমরা এখন ব্রেকফাস্ট করতে চলে এসেছি। এই খাচ্ছে মুড়ি, আর তার সাথে আছে পুরি, ছোলার ডাল, আর বোঁদে আছে। তো দুদিনে আমরা কাটরা এরকমভাবেই ঘুরেছি। আপনারা এলেও বৈষ্ণোদেবী ট্রেকটাই করবেন, এটাই মেনলি এখানে হয়। যারা যারা করেছেন এই ট্রেকটা, তারাও তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করবেন আমাদের সাথে। তো ফ্যামিলি নিয়ে প্রথমবার ট্রিপ, হয়তো ওইভাবে আমরা সবসময় ক্যামেরার সাথে সময় দিতে পারিনি, তবে যতটুকু ইনফরমেশান দেওয়ার দিয়েছি, নিজেদের মধ্যেও একটু এনজয় করেছি।
এবার আমরা যাচ্ছি কাশ্মীরের সবথেকে সুন্দর জায়গা পেহেলগামের উদ্দেশ্যে। এখান থেকে চেক আউট করে কিছুক্ষণের মধ্যে বেরিয়ে যাব। তো আজকের ভিডিওটা এটুকুই। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলটা। আর এইভাবে দেখতে থাকুন আমাদের কাশ্মীর সিরিজটাও।